আচ্ছা, গত ক্লাস পর্যন্ত ধরেন আমরা খুব বেসিক ওয়েতে ওই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার চেষ্টা করেছিলাম আর কি। হ্যাঁ, তো আজকে আমরা দেখি আর একটু কি করা যায় আর কি। হ্যাঁ, আর গত ক্লাসে একটা জিনিস মিস করেছিলাম, বেশ কয়েকটা প্রশ্ন ছিল যে ট্যাগ ম্যানেজারে আসলে তো এরকম ইয়ে আসে। তো যখন আসলে আপনি ইয়া করবেন কি বলে গুগল অ্যাডসে কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে তো কয়েকটা এক্সেস নিতে হবে, তাই না? ফ্রম ক্লায়েন্ট এন্ড কি কি এক্সেস নিতে হবে? প্রথম হচ্ছে যে আপনি গুগল অ্যাডস এর এক্সেস নেবেন, তাই না? যেটা আমরা জানি কেমনে নেই। 2 নম্বর হচ্ছে যে আপনাকে আহ GA4 এর, এটা আমরা একটু পরে লিখি, GTM বা গুগল ট্যাগ ম্যানেজার এক্সেস নিতে হবে। আরেকটা হচ্ছে আমাদের GA4 এক্সেস নিতে হবে। ঠিক আছে স্যার, এই তিনটে এক্সেস আমাদের নিতে হবে আর কি। তো ওই ক্লাসে তো আমরা এভাবে বলিনি। তো আমরা জিটিএম এ কিভাবে এক্সেস নেই সেটা আমরা একটু দেখি। তো জিটিএম এ যখন কাউকে অ্যাক্সেস দিবেন বা নিবেন, ক্লায়েন্টকে বলবেন যে ভাই এই হলো আমার মেল আইডি, তুমি জাস্ট হচ্ছে যে অ্যাডমিন সেকশনে যাও, অ্যাডমিন সেকশন থেকে জাস্ট এইখানে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করো। ভিপিএন করা তো এই জন্য একটু আস্তে আস্তে চাই। এইবার হচ্ছে আপনার মেল আইডিটা ও জাস্ট এখানে দিয়ে দেবে। ঠিক আছে স্যার, তো ধরেন আমি এটা দিচ্ছি গ্রোপিক digital@gmail.com। ঠিক আছে স্যার, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সি অলে পারমিশন, এখানে মোটামুটি বাই ডিফল্ট দেওয়া থাকে, বলবো যে ভাই আমার সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট অ্যান্ড রিড। দেন হচ্ছে সে রিকোয়েস্ট সেন্ড করে দিল। ঠিক আছে স্যার, এবার আপনার মেইলে একটা মেল যাবে, আপনি অ্যাকসেপ্ট করলে হয়ে গেল। হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকাউন্ট পার্ট আর একটা হচ্ছে কন্টেইনার পার্ট। তো কন্টেইনার পার্ট মানে তো আমরা বুঝি যে ওয়েবসাইটের জন্য আমরা ডাটা ট্র্যাক করতে যাচ্ছি, সেই ওয়েবসাইট, সেই ডাটা সোর্সের নাম হচ্ছে কন্টেইনার। আর অ্যাকাউন্ট মানে হচ্ছে যে এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট। তো এখানে ইউজার ম্যানেজমেন্ট, এখানে ইউজার ম্যানেজমেন্ট কেন? ধরেন একটা ভদ্রলোকের দুইটা ওয়েবসাইট, তো আমরা ধরো তখন সে কি করবে, জাস্ট এখানে অ্যাডমিনে আসবে, একটা প্লাস কন্টেনারে ক্লিক করলো, দেন ধরো ওখানে ধরো ওই ওয়েবসাইটটার নাম হলো, আমরা দিয়ে দিলাম শামিময়, ধরেন আর কি, শামিময় কি ওয়েবসাইট। ঠিক আছে, ক্রিয়েট করো। এটাও আবার ওই শামিময়ের ওয়েবসাইটে যেভাবে আমরা দেখেছিলাম ওইভাবে বসাতে হবে, দেন হচ্ছে শামিময়ের সাথে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে স্যার, তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের আর্টিমাস, সরি সরি, এটা কোথায় আছে ভাই? এই যে টেকরক, এটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট, টেকরক ব্যাস 20। কিন্তু এর মধ্যে আমাদের কয়টা ওয়েবসাইট আছে? একটা হচ্ছে শামিময়ে, আর একটা হচ্ছে টেকরক। ঠিক আছে স্যার, তো ধরেন সাম ক্লায়েন্ট বলতেছে ভাই তোমার শামিময়েতে কাজ করতে হবে না, তুমি শুধু টেকরকে কাজ করবে। তাহলে ক্লায়েন্ট কি করবে? টেকরক ইসে যাবে, কন্টেইনারটাতে যাবে, দেন অ্যাডমিন সেকশনে যাবে, দেন এই টেকরক কন্টেইনার থেকে আসলে তাকে অ্যাক্সেস দেবে ইউজার ম্যানেজমেন্ট। ঠিক আছে স্যার, সেম ভাবে যদি আমরা একটু দিয়ে দেখি, এখানে এটাও চলে আসছে কেন? কারণ হলো যে কোনো এই অ্যাকাউন্ট লেভেল অ্যাক্সেস দেওয়া মানে হলো এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো কন্টেইনার আছে, যেমন এখানে দুইটা কন্টেইনার আছে, একটা শামিময় একটা, তাহলে সবগুলোতে আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে অ্যাক্সেস দেওয়া মানে স্পেসিফিক ওই কন্টেইনার অ্যাক্সেস দিয়ে আপনি কাজ করবেন। ধরুন এখানে আমার 5-6টা কন্টেইনার থাকতে পারে, তো আপনাকে স্পেসিফিক যে কন্টেইনারে দিবে জাস্ট এখান থেকে সিলেক্ট করবে। ধরো আমি ইয়া দিলাম, শামিময়তে আসলাম, এখন এখান থেকে আপনার শুধু শামিময়তে সে কাজ করবে, তাহলে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দেবে। এই হলো কাহিনী। ঠিক আছে স্যার, এই হলো কাহিনী। আমরা ধরো এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিই আর কি, গ্রো পিক digital@gmail.com। ঠিক আছে স্যার, এটা একটু পাবলিশ টাবলিশ মানে পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট, রিড সবগুলো এক্সেস দিয়ে দিয়ে দেবে, মেলে যাবে, অ্যাকসেপ্ট করলে তারপর আপনি ঢুকে গেলে। ঠিক আছে স্যার, এই, আচ্ছা তাহলে এক্সেসের ব্যাপার স্যাপার গেল। আরেকটা প্রশ্ন ছিল যে ভাই আমি অনেকগুলো কন্টেনার, হ্যাঁ, আপনি এখানে আপনার যতগুলো ওয়েবসাইট আছে ততগুলো কন্টেনার ওয়ান বাই ওয়ান তৈরি করতে থাকেন, গুগল ট্যাগ ম্যানেজার এক্সেস একটাই থাকবে। ঠিক আছে স্যার,
আচ্ছা, এবার আমরা যদি একটু এখানে যাই আর কি, তো আমরা একটু কেনাকাটা করতে যাই। ধরো আমরা এটা কিনবো আর কি, হ্যাঁ? তো এইটা আমরা একটু অ্যাড টু কার্টে ক্লিক করি। দেন হচ্ছে ধরেন প্রসিড চেক আউটে ক্লিক করি। দেন এখানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে যে ইনফরমেশন নেয় আর কি, হ্যাঁ? নেওয়ার পরে দেন আমরা প্লেস অর্ডারে ক্লিক। তো আমাদের অর্ডারটা হয়ে গেল আর কি। এইটুকু পর্যন্ত আমরা ট্র্যাক করেছিলাম আর কি। কিন্তু ওই যে গুগল এডসের যে আমাদের একটা ইয়ে আছে, যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বা রোয়াস, যে বিডিং স্ট্র্যাটেজিটা আছে, ওইটা যখন আমরা ব্যবহার করি, এবং এটা আমরা ব্যবহার করি কখন? 100% ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। তো যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ব্যবহার করি, তখন হচ্ছে যে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, এদিকে আমি বিডিং স্ট্র্যাটেজিতে আরেকটা ধাক্কা দিচ্ছি যে ভাই তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এনে দিবি। তার মানে তুই আমার অ্যাডটা তাদেরকে দেখাবি যাদের মোটামুটি বাস্কেট ভ্যালু বেশি থাকে। যেমন এই মাত্র $34 অর্ডার করেছে, যারা মোটামুটি $340 বা 250, 500, ডিপেন্ড অন দ্য প্রোডাক্টের ইয়ে আর কি, হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস। ধরেন এই প্রোডাক্টের প্রাইস তো 34-35, তো এখানে সর্বোচ্চ অর্ডার ভ্যালু হবে ধরেন 80, 85, 120, মানে অন এভারেজ এওভি হবে, তাই না? যেহেতু প্রোডাক্টের দাম কম, দু তিনটে করে অর্ডার করতে পারে সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে 100, 150, আবার কেউ 150, $200 কিনতে পারে আর কি। ঠিক আছে স্যার? তো আমার অ্যাডটা, আমি ওকে ধাক্কা দিলাম ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, যে তুই আমার অ্যাডটা তাদের নিয়ে যাবি যাদের বাইং বিহেভিয়ারের মধ্যে দেখবি যে মোটামুটি কোনো ওয়েবসাইটে আসলে সে প্রোডাক্ট কিনে একদম সাফা করে ফেলে, ঠিক তাদের কাছে আমার অ্যাডটা নিয়ে যাবে। এটাই তো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর ওই যে বিডিং স্ট্র্যাটেজি ছিল সেটা বলতাম। আবার রোয়াজটা যখন আমরা 500%, 600% দিয়ে দিতাম, তখন আমরা বলে দিতাম যে ভাই আমি $1 এগেনস্টে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু উইথ রোয়াজ ব্যবহার করতে হয়, তাই না? সেখানে আমরা আরো স্পেসিফাই করে দিই যে ভাই আমি $1 ধরে দিব, তুই আমার $5 বা $3 এনে দিবি। তখনও কি হয়? তখন হচ্ছে ও অ্যাডগুলো তাদের কাছে নিয়ে যায় যারা মোটামুটি কোনো ওয়েবসাইটে ঢুকলে একদম প্রোডাক্ট কিনে কি করে ফেলে, সাফা করে ফেলে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওই বিডিংটা ব্যবহার করতে হলে আমাদের একটা কন্ডিশন ছিল যে লাস্ট 30 ডেজে 15 to 50 কনভার্সন তাকে দেখাতে হবে। কাকে দেখাতে হবে? গুগল এডস প্ল্যাটফর্মকে দেখাতে হবে আর কি, তাই না? তো গুগল এডস প্ল্যাটফর্মকে দেখানোর জন্য গতদিন আমরা এইটাই করেছিলাম যে ভাই এখান থেকে, মানে এখন যে ট্র্যাকিংটা আমরা করেছি, এই ওয়েবসাইট থেকে যেই প্রোডাক্ট পারচেস করুক গুগল সেটা টের পায় আর কি। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা ছিল সেটা ওকে। কিন্তু যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বা উইথ রোয়াজ ব্যবহার করতে যাব, তখন আসলে তাকে আর একটা ইনফরমেশন দিতে হবে যে গুগলের কাছে তো ধরো তোমার জেনেরিক ডেটা আছে, তাই না? পাশাপাশি তোমার ওয়েবসাইট থেকে, ভাই তোমার ওয়েবসাইটে 10,000 মানুষ আসছে, 10,000 মানুষের মধ্যে 1,000 মানুষ কিনছে, 1,000 মানুষের মধ্যে ধরো 50 জন বা 100 জন মানুষ আছে যাদের অর্ডার ভ্যালু অনেক বেশি ছিল। এই যে এরকম ফকিন্নি মার্কা অর্ডার ছিল না, অনেক বেশি ছিল, তো সেই ইনফরমেশনটাও তাকে দিতে হবে। ঠিক আছে স্যার? এই জন্য আমরা কত টাকার প্রোডাক্ট, মানে অর্ডার ভ্যালু কত, এইটাও গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে জানাতে হবে আর কি। ঠিক আছে স্যার? তাহলে নেক্সট, গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে যেই কিনুক, সে যে কয় টাকার প্রোডাক্টই কিনুক, সেই ইনফরমেশনটা আমরা দিচ্ছি। কিন্তু এখন আমাদেরকে দিতে হবে যে ওই যে 10,000 মানুষ আসছে তার মধ্যে 1,000 মানুষ কিনছে, তার মধ্যে 100 জন মানুষ ছিল যাদের অর্ডার ধরো 150, 200, $250 করেছিল। এবার ওই মানুষগুলো নিয়ে যখন, এটা কিন্তু একটা সিগন্যাল হিসেবে যাচ্ছে গুগল অ্যাডস এর কাছে, গুগল অ্যাডস তখন ওর এআই দিয়ে খুঁজে বের করবে যে এই যে 100 জন মানুষ যাদের বাস্কেট ভ্যালু বেশি, তারা ধরো তোমার মানে কোথায় কোথায় আছে, বা ধরো ও যেমন আমার কাছ থেকে ডাটাটা পাচ্ছে, তাই না? ও ডেটাটা ধরুন এই গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং তো আসলে আরো লাখ লাখ ওয়েবসাইটে আছে, তাই না? তা আপনি যেমন এই যে সোনো পাউডার, লোশন পোষণ, ক্লিনজার ট্রিনজার বিক্রি করেন, তো এইরকম তো শুধু আপনি বিক্রি করেন, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে না? সেখানেও গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং বসানো আছে না? সো গুগল তখন এই মেট্রিক্স গুলো নিয়ে ও ম্যাপিং করে খুঁজে বের করে ফেলে যে কাদের কাদের বাস এই 50 জনের মতো আর কারা কারা আছে। ওই তখন সেই ধরনের সার্চের ক্ষেত্রে, সেই ধরনের ইউটিউবে, সেই ধরনের ডিসপ্লে অ্যাডে, হ্যাঁ,
শপিং অ্যাডে, তখন তাদের ওই ধরনের কোয়েরির ক্ষেত্রে বা যদি ডিসপ্লে অ্যাড হয় তাহলে ওই ধরনের মার্কেট অডিয়েন্স ধরে তাদের কাছে অ্যাডটা নিয়ে যায়, যাতে আপনার ওই কনভার্সন ভ্যালু এনে দেয়। তাহলে এই তথ্য উপাত্তটাও ওকে দিতে হবে কিসের জন্য? যাতে ওর এআই লার্ন করে ফেলে। আর এইটা যখন আমরা দিই, সেটা আমরা বলি যে অ্যাজ এ সিগন্যাল পাচ্ছে সে আর কি, যে হ্যাঁ, এই 50 জন মানুষের বাস্কেট ভ্যালু বেশি ছিল। এখন গুগল অ্যাডসের কাজ হয়ে গেলে এই 50 জনকে আর তাদেরকে খুঁজে বের করা। ঠিক আছে স্যার? এই জন্য আমাদের ধরো, এই যে আমরা এই যে আমরা ও, এটা তো আমরা ইসে আছি তাই না, আমরা টিকটকে যাও, ওই ভিপিএন করাতে ইয়া হয়েছে, একটু স্লো হয়েছে। এখানে আমরা এটা যদি আমরা একটু এডিট করি, তাহলে দেখেন এখানে এই যে কনভার্সন ভ্যালু, মানে অর্ডার ভ্যালু বা পারচেজ ভ্যালু বা কনভার্সন ভ্যালু একই নাম। এরপরে ধরেন এই যে আমরা, ও ডুপ্লিকেট যাতে না হয়, এটা হচ্ছে অর্ডার নাম্বার। সেটাই হচ্ছে অর্ডার নাম্বারের আর একটা নাম হচ্ছে যে ট্রানজেকশন আইডি। এটা হচ্ছে যে ভালো নাম, আর ওইটা হচ্ছে নিক নাম ট্রানজেকশন আইডি। ঠিক আছে? অথবা ওইটাই ভালো নাম, এটাই হচ্ছে ইয়া নাম। পাশাপাশি হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটে কোন কারেন্সিতে আছে, যেমন আমাদের ইউএসডি তে আছে, এই তথ্য উপাত্তগুলো পাঠাতে হবে আর কি। ঠিক আছে স্যার? ফাইন। তো এই তথ্য উপাত্তগুলো সাধারণত, এই তথ্য উপাত্তগুলো ধরো তোমার, যেমন এইটা যদি আমরা একটু প্রিভিউ মোডে যাই, হ্যাঁ, আমরা যদি একটু প্রিভিউ মোডে যাই, আমরা যদি একটু প্রিভিউ মোডে যাই, আমরা প্রিভিউ মোডে আসলাম তাই না? তো এখানে আমাদের ওই যে ওই গতদিন অভিরূপ একটা প্রশ্ন করেছিল, ইনিশিয়ালাইজেশন কন্টেনার লোড হলো, মানে যারা কন্টেনার লোড হওয়া মানে কি জানিস, জিটিএম এর সাথে আসলে কানেক্ট হলো, দেন ব্যাক এন্ডে এইচটিএমএল ইয়া হলো, তারপরে পূর্ণাঙ্গ উইন্ডো আমরা দেখতে পাচ্ছি তাই না? তো এখন ধরো আমি যদি আবার এখান থেকে এই পার্সেসটা ধরো আমরা কেটে দিই, আমরা এখান থেকে ধরো আমরা দু একটা প্রোডাক্ট অর্ডার করতে যাই আর কি, বা আমরা যদি এখানে যাই, হ্যাঁ, ধরো এই প্রোডাক্টটা যদি আমরা অর্ডার করতে আরেকবার যাই, প্রসিড চেক আউট, প্লেস অর্ডার, প্লেস অর্ডার করে ফেললাম। তো ধরো আমাদের এইখানটা এসে পার্সেসটা হয়েছে আর কি, হ্যাঁ, এইখানটা এসে পার্সেসটা হয়েছে আর কি। ঠিক আছে স্যার? এইখানে তো আমরা যদি ধরেন আমাদের আহ, এইখানটাতে পার্সেসটা হয়েছে আর কি, হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখেন বেশ কয়েকটা টার্ম আছে, হ্যাঁ, ভেরিয়েবল একটা টার্ম, ডেটা লেয়ার একটা টার্ম, কনসেন্ট একটা টার্ম, কনসোল একটা টার্ম, হ্যাঁ। তো আমরা যে এটা নিয়ে একটু কথা বলবো আর কি। তো এইখানে দেখেন যে আমরা পারচেস করছি, কিন্তু দেখেন আমাদের এইখানে খুব বেশি ইনফরমেশন আসেনি আর কি, হ্যাঁ। তো আমরা যদি সাধারণত এই উইন্ডোটার দিকে তাকাই, হ্যাঁ, এটা আমরা ওই নেটওয়ার্কিং এর ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে যে প্রেজেন্টেশন লেয়ার আর কি, হ্যাঁ, যেখান থেকে আমরা একটা এইচটিএমএল কোড ব্যাকএন্ড এক্সিকিউট হয়ে যে উইন্ডোটা আমরা দেখি আর কি, বা একটা ওয়েব পেজ দেখি যেখানে আমরা এরকম, তাই না? এই তথ্য উপাত্তগুলো, এই যে ধরো মেল আইডি, অর্ডার নাম্বার, এই ইনফরমেশনগুলো, বা এখানে যেমন নাম, ফোন নাম্বার, বাপের নাম, এই ইনফরমেশনগুলো থাকে ডেটা লেয়ারে আর কি, হ্যাঁ। তো তার মানে কি, এই ইনফরমেশনগুলো আমরা যেমন প্রেজেন্টেশন লেয়ারে দেখি, সেম ইনফরমেশনটা কোথায় থাকে আবার? ডেটা লেয়ারে থাকে। তো আমরা যখন ডেটা লেয়ারটা এনেবল করি, তখন এই ডেটা লেয়ার যখন সিলেক্ট করি, তখন এই ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পারবো। যেহেতু আমরা এখনো ডেটা লেয়ারটা ইয়ে করিনি, এনেবল করিনি, সেক্ষেত্রে এখানে খুব একটা, মানে এখানে দেখা যাচ্ছে না আর কি। ঠিক আছে স্যার? তাহলে আমাদের কাজ হলো যে ডেটা লেয়ারটা এনেবল করে ফেলতে হবে। তার আগে যদি আমরা একটু বেসিকটা দেখি, হ্যাঁ, যে ডেটা লেয়ার জিনিসটা আসলে কি, খুব সংক্ষেপে যদি আমরা বলি, এগুলো আরো বিস্তারিত আমার পরবর্তীতে কোর্সগুলো করবেন আর কি, হ্যাঁ। খুব সংক্ষেপে বা আমরা একটু বলি যে ডেটা লেয়ারটা হলো যে আমরা প্রেজেন্টেশন লেয়ারে যা দেখি, সেই জিনিসটাই একটা ডেটা ফরম্যাটে ওই ডেটা লেয়ারের মধ্যে থাকে। তাহলে এখানে একটা কথা আসছে যে ডেটা ফরম্যাট, তাহলে এই ডেটা ফরম্যাট কি খুব এলোপাথারি হবে?
নাকি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হবে? একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হবে। যেমন ধরেন আমরা গুগল ডকে আছি না, এটাও কিন্তু একটা ডেটা ফরম্যাট, যে আমরা ডাটাগুলো দেখেন আমরা এখানে হেডলাইন দিতে পারি, এরকম যে বোল্ড মোল্ড করতে পারি, এখানে ইমেজ ব্যবহার করতে পারি, তার মানে কি ডেটার একটা, এগুলো তো সব কি ডেটা, এগুলো কি ডেটা না? সব এক একটা ডেটা। ডেটাগুলো যখন এক জায়গা হয় এবং সেটা যখন কোনো মিনিং বহন করে, সেটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। তার মানে ইনফরমেশনের র জিনিস হচ্ছে ডেটা। যেমন ধরেন এইটা, এই যদি 2450, ধরেন এই পাশে ডলার নাই, ততক্ষণ পর্যন্ত এটা একটা ডেটা। অথবা যদি ডলারও থাকে, তাও একটা ডেটা। ধরো যে 24.50, এটা একটা ডেটা। কিন্তু আমরা যখন পূর্ণাঙ্গ এটা দেখবো যে চেক আউট পেজে, থ্যাংক ইউ পেজে, এই হলো আমার অর্ডার আইডি, এই হলো, তার মানে কি এই টোটালটা যখন আমরা দেখতেছি তখন কিন্তু একটা ইনফরমেশন পাচ্ছি, ও তার মানে একটা অর্ডার করেছে, যার ভ্যালু এটা, এর, তার মানে কি এগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা কি ডেটা, ঠিক আছে? এই ডেটাগুলো যেটা প্রেজেন্টেশন লেয়ারে দেখি, সেম জিনিসটা আমরা দেখি ডেটা লেয়ারে, কিন্তু প্রেজেন্টেশন লেয়ারে প্রেজেন্ট করেছে এই ফরম্যাটে। যেমন সুন্দর একটা টেবিল দিছে, অর্ডার ডিটেল, প্রোডাক্টের নাম দিছে, এইভাবে দিছে, বিলিং অ্যাড্রেসের সময় এইভাবে দিছে। সেম ইনফরমেশনটাই ডেটা লেয়ারেও থাকে, কিন্তু আর একটা ফরম্যাটে, যেটাকে আমরা বলি হচ্ছে GA4 স্কিমা। স্কিমা শব্দের অর্থ ফরম্যাট, যে ডেটাগুলো কোন ফরম্যাটে থাকবে, ঠিক আছে স্যার? তো এই যে GA4 স্কিমা ডেটা লেয়ার যদি আমরা একটু ক্লিক করি এবং এখানে যদি আমরা একটু যাই, হুম, এখানে যদি আমরা একটু যাই, তো ধরেন কেউ যখন পারচেস করে, এই দেখেন পারচেস, তার মানে কেউ যখন পারচেস করে, এটা কি পারচেস? হুম, এটাই পারচেস। কেউ যখন পারচেস করে, তার মানে এই যে কেউ যখন পারচেস করে, এই ইনফরমেশনগুলো প্রেজেন্টেশন লেয়ার আমরা কেমন দেখতেছি, এরকম এই ফরম্যাটে দেখতেছি, তাই না? এই ফরম্যাটে সেম ইনফরমেশন গুলো কিন্তু এখানেও থাকবে, কিন্তু সেই ফরম্যাটটা দেখতে হবে এরকম, ঠিক আছে স্যার? যে এরকম, ওই যে আমরা বলেছিলাম এক একটা অ্যাকশন মানে এক একটা ইভেন্ট হিসেবে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে। তো যেমন এখানে আমরা পারচেস করেছি, তার মানে পারচেস একটা অ্যাকশন হয়েছে, এই অ্যাকশনটার একটা নাম কি? অ্যাকশনের একটা নাম কি? অ্যাকশনের একটা নাম হলো ইভেন্ট। কনভার্সনের একটা নাম কি? পারচেস, অর্ডার, তাই না? ট্রানজেকশনের একটা নাম কি? ট্রানজেকশন একটা নাম হচ্ছে অর্ডার, রাইট? আচ্ছা, এখন ধরেন এইটা কিভাবে ফরম্যাট, দেখেন ওই প্রোডাক্টের দাম কত, ও নো, তারপরে ওই প্রোডাক্টের যে যদি ট্যাক্স টুক্স কাটে অর্ডার করার সময়, শিপিং চার্জ যদি থাকে, কারেন্সিটা, যদি কোনো কুপন টুপন থাকে, এবং যে প্রোডাক্টগুলো কিনেছে সেই প্রোডাক্টগুলোও থাকে। যেমন ধরো এই এই ফরম্যাটটা আমরা যে পার্সেজের যে ডেটা ফরম্যাট বা স্কিমা দেখতেছি, স্কিমা মানে কি ডাটা ফরম্যাট, ডাটাগুলো কিভাবে সাজানো থাকবে, এটা একটি স্ট্যান্ডার্ড। পৃথিবীতে যত ডেটা লেয়ারই বানাক আপনি ডিফারেন্ট ভাবেও বানাতে পারেন, বাট এইটা হচ্ছে ফরম্যাট। অন্যান্য জায়গায় ডাটা পাঠাতে হয়তো সমস্যা হবে না, কিন্তু গুগলের কোনো জায়গায় ডাটা পাঠাতে যদি এই ফরম্যাটে না থাকে তাহলে ও বুঝবে না আর কি। বুঝতে পারছেন স্যার? এগুলো আরো পরবর্তীতে আরো বুঝতে পারবেন। তো আপাতত এটুকু থাকেন। তো এইটা ধরেন একটা প্রোডাক্টের ডিটেলস, হ্যাঁ, প্রোডাক্টের বিভিন্ন অ্যাট্রিবিউট আর কি। প্রোডাক্টের কি থাকে, যেমন মানুষের হাত পা চোখ নাক কান থাকে, একটা প্রোডাক্টের কি থাকে, ধরো একটা টি শার্ট, তাহলে টি শার্টের সাইজের একটা থাকতে পারে। তারপর ধরো টি শার্টের কালার একটা ব্যাপার থাকতে পারে। আর কি থাকতে পারে, এই আর কি। এরকম প্রত্যেকটা দেখেন এই ডেটার মানে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেক একটা আইডি থাকতে পারে, হ্যাঁ। এই যে প্রোডাক্টের আইডি, যেটাকে আমরা প্রোডাক্ট, এটা প্রোডাক্টের একটা নাম হচ্ছে আইটেম, ঠিক আছে স্যার? আইটেম নেম মানে প্রোডাক্টের নাম, তার মানে প্রোডাক্টের নাম থাকতে, এখানেও তাই আছে কিন্তু দেখেন, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনেছি, দেখেন ওই প্রোডাক্টটার নাম আছে, এই যে এই প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের প্রাইস, তাই না? এরকম আর কি। তো ওই জিনিসটা এই ফরম্যাটে থাকে আর কি। তো ধরেন আমরা হচ্ছে মোটামুটি কাস্টম মেড সাইটও আমরা পারি, হ্যাঁ, পারি। তারপরে ধরো কাস্টম মেড সাইটটা আমরা একটু ডেভেলপারের কাছে তুলে দিই। এছাড়া ধরেন বাদ বাকি যে সিএমএস টিএমএস গুলো আছে ম্যাক্সিমামই খুব সহজেই ডেটা লেয়ার গুলো আমরা এনেবল করে ফেলতে পারি। আর যদি হচ্ছে যে কাস্টম মেড সাইট টাইট গুলো হয়, লারাভেল টারাভেল দিয়ে করে, তখন ডেভেলপারকে এই লিঙ্কটা দিয়ে বলতে হয় যে ভাই এইটা হলো আমার ডেটা ফরম্যাট, তুমি আমার ডেটা লেয়ারটা এনেবল করে দাও এই ফরম্যাটে আর কি। ঠিক আছে, আমি এখানে লিঙ্কটা রেখে দিলাম আর কি, আপনারা দেখে রাখি, ঠিক আছে স্যার? পড়বেন এইগুলো, ঠিক আছে স্যার? বাট এই জিনিসটাই আমরা খুব সহজেই করে ফেলতে পারি কিভাবে,
এই ওয়ার্ডপ্রেসে আমরা ওই যে ওই প্লাগ ইনটা দিয়ে করে ফেলতে পারি, ঠিক আছে স্যার? তা আমরা যদি ওই প্লাগ ইন করি পাবো ভাই, এই যে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যদি যাই, এসো, আচ্ছা, এখানে দেখেন ইন্টিগ্রেশন নামে একটা মেনু আছে, এখানে যদি আমরা ক্লিক করি উকমার্স, এই প্লাগইনটা যখন ওয়ার্ডপ্রেস উইথ উকমার্স ব্যাকএন্ডে থাকে, যেটা দিয়ে আপনি ই কমার্স ম্যানেজমেন্ট করেন। এখন ই কমার্স ম্যানেজমেন্ট মানে কি? অর্ডার ম্যানেজমেন্ট করা আর কি, এগুলো নিয়ে প্রচুর পড়ালেখা করবেন আর কি, এত কথা বলা তো। আচ্ছা, ট্র্যাক ই কমার্স, জাস্ট এই বাটনটাতে একটা সাব দিয়ে দেবে, দিয়ে সেভ দিয়ে দেবো, ঠিক আছে স্যার? এখন যদি আমরা একটু প্রিভিউ মোডে যাই, এখন যদি আমরা একটু প্রিভিউ মোডে যাই, গেলাম, আসতেছে আর কি, আসে, হ্যাঁ আসছে। এখন যদি আমরা একটু প্রিভিউ মোডে যাই, এবং ধরো আমরা যদি একটা প্রোডাক্ট পারচেস করি, ধরো এটাও আমরা একটু কাট করি, আরেকটা প্রোডাক্ট কিনি, হ্যাঁ, আরেকটা প্রোডাক্ট ধরো আমরা এটা কিনে ফেলি, এটাও আমরা কিনে ফেলি, হ্যাঁ, প্রসিড চেক আউট, এবং এটা আমরা পারচেস করে ফেলি আর কি। আচ্ছা, আমরা পারচেস করে ফেললাম, তাই না? তার মানে আমরা 67.80 ডলারের একটা প্রোডাক্ট কিনলাম, যার ট্রানজেকশন নাম্বার বা ট্রানজেকশন আইডি বা অর্ডার নাম্বার ছিল এত। এই দুইটা প্রোডাক্ট আমরা কিনেছি। এই এই ইনফরমেশনগুলো এখন দেখেন, ওই যে আমরা বলেছিলাম যে একটা ইউজার আসার পরে সে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করে, তারপরে সেটা অ্যাড টু কার্ট করে, তারপরে সেটা চেক আউট করে, তারপরে সেটা পারচেস করে, তো এগুলো প্রত্যেকটাকে একটা কি অ্যাকশন। এই টোটালটাকে যদি ম্যাপিং করি সেটাকেই বলে বায়ার জার্নি, তাই না? এখন এই যে এক একটা অ্যাকশন, এই এক অ্যাকশনের এই এই অনুযায়ী, মানে জিএফওর আমাদের একটা স্ট্যান্ডার্ড দিয়েছে, কি স্ট্যান্ডার্ড? যে ভাই, তুই যখন এসব ট্র্যাক ফ্র্যাক করবি, তখন এক একটা জিনিসের এক একটা নাম আছে, হ্যাঁ, এইটাই হচ্ছে, এইটা কে দিয়েছে? জিএফওর দিয়েছে, যে কারণে আমাদের এই অনুযায়ী করতে হবে, ঠিক আছে স্যার? তো এই অনুযায়ী আমাদের তো কোনো কিছু করা লাগে না, জাস্ট ডাটা লেয়ারটা দেখেন আমাদের ইয়া হয়েছে। আমরা দেখেন যে প্রথম যখন কোনো একটা প্রোডাক্টে ধরো গেলাম, আচ্ছা মাঝখানে এই দুইটা কাটফাট, আচ্ছা কাটফাট বাদ গেছে, তার কাহিনী আছে রে, এই যে ওয়েবসাইটে মনে হয় ইয়া কাজ দেয়নি আর কি, যাই হোক, আমরা ধরো এই পার্সেসটা দেখি আর কি। তো পার্সেসে আসার পরে যদি আমরা এই ডেটা লেয়ারটাতে যাই, এখন দেখেন মোটামুটি আমাদের অনেক ইনফরমেশন আসছে, এবং এই ইনফরমেশনটা কোন ফরম্যাটে আসছে দেখেন, ডেটা ফরম্যাট, এইরকম ডেটা ফরম্যাটে আসছে, তাই না? তার মানে এই ডেটা ফরম্যাট অনুযায়ী এই এখানে আমরা এটা আসছে, কেন আসছে? ওই যে ওই প্লাগ ইনটা ইনস্টল করলাম, প্লাগ ইনের কাজ এটা করে দিছে আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, তো এইটা যদি আমরা একটু এখান থেকে দেখি তাহলে আরো দেখতে ভালো লাগে। মোটামুটি দেখেন যে পার্সেজ ইভেন্ট, তারপরে ধরো কারেন্সি কোনটা ছিল, অর্ডার নাম্বার যে 2489, হ্যাঁ, 2489, তারপরে ধরেন টোটাল আমাদের 67.8, হ্যাঁ, এই দুইটা প্রোডাক্ট আমরা কিনেছিলাম, তাই না? এই ইনফরমেশনগুলো মোটামুটি আমাদের চলে আসছে। তো এখানে আমাদের, যেমন আমরা ধরো আহ, এখানে আমাদের মোটামুটি দুই, আরে জালা, এখানে ধরো আমাদের মোটামুটি দুইটা প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, আপনি যদি আরো 5টা প্রোডাক্ট কিনতেন তাহলে এখানে ওয়ান বাই ওয়ান অ্যাড হতো, তো বাট জিএফওরও না, ফেসবুকও না, এখানে এত কষ্ট নয় আর কি, এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে স্যার? আপাতত তো আমরা একটু কষ্ট করে ধরো আরেকবার একটু এখানে যাই, হুম, আমরা শুধু ধরেন এই প্রোডাক্টটা কিনি, হ্যাঁ, অথবা এই প্রোডাক্টটা কিনি শুধু। কেন বলতেছি? কারণ ছোট দিয়ে জিনিস দিয়ে শিখলে বড় জিনিস সুবিধা হয় আর কি। এটা আমরা একটু পারচেস করে ফেলে ওখান থেকে নিতে পারতাম, তারপর ধর আমরা এখান থেকেই নিয়ে প্লেস অর্ডার। সেম ভাবে এই ঘটনাগুলো আবার এখানেও ঘটবে, চেক আউট, এই যে আমাদের পারচেস হয়েছে, হ্যাঁ, এই জিনিসটুকু আমরা একটু কপি করে দেন হচ্ছে আমরা এইখানে, এইখানে
এখানে রেখে দিই। এটা আমরা একটা টেবিলের মধ্যে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ফাইন, ফেলে দিলাম। এটা আমরা আরো ফরম্যাটে নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ফুরিয়ার না কুরিয়ার আছে না? ঠিক আছে, হ্যাঁ, থাকলো। আচ্ছা, এখানে থাক। এটা আমরা একটু বোল্ড রাখি যাতে দেখতে ভালো লাগে, অথবা একটু বড় করে দিই, বোল্ড বাদ দিই। ঠিক আছে, কালারটা একটু কুচকুচে, আচ্ছা কুচকুচে কালার আছে, ঠিক আছে, এভাবে থাক, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কি করব আসলে সেটা আমরা একটু দেখি। আমরা আসলে যদি এই জিনিসটা দেখি, তো আমাদের কাজ হলো, গুগল ট্যাগ ম্যানেজার থাকে কোথায়, মাঝে, তাই না? গুগল অ্যাডস, মাঝখানে ট্যাগ ম্যানেজার, এই হলো ওয়েবসাইট। তার মানে ট্যাগ ম্যানেজারের কাজ হলো, এই যে প্রেজেন্টেশন লেয়ারে যে ফরম্যাটে আমরা ডাটাটা দেখতেছি, সেম জিনিসটাই কি ব্যাক এন্ডে ডেটা লেয়ারে আছে। গুগল ট্যাগ ম্যানেজারের যখন আমরা ট্যাগ এই ডেটা লেয়ারটা এনেবল করি, তখন ট্যাগ ম্যানেজারের কাজ হলো, ও জাস্ট ওই ওয়েবসাইটের ওই ডেটা লেয়ার থেকে ডেটাটা পুল করে এনে আমাদেরকে এভাবে দেখানো। ঠিক আছে স্যার, এই চিত্রে সেই কথাই বলা হয়েছে যে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে আমরা প্রেজেন্টেশন লেয়ারে দেখি, সেম জিনিসটা ডেটা লেয়ার ফরম্যাট অনুযায়ী থাকে, মানে এই ফরম্যাট অনুযায়ী যে যে স্ট্যান্ডার্ড গুগল আমাদেরকে দিয়েছে, ওই স্ট্যান্ডার্ডে এটাকে আমরা বলি জিএফোর স্কিমা। তার মানে কি, জিএফোর স্কিমা একটা ডেটা ফরম্যাট। যেমন আমরা টিএক্সটি ফাইল আছে, একটা ডেটা ফরম্যাট, ডক ফাইল আছে, একটা ডেটা ফরম্যাট, তাই না? ওয়েবসাইটে আমরা যে ডাটা দেখি, এটাও একটা ডেটা ফরম্যাট। ঠিক আছে স্যার, তার মানে ডেটা লেয়ারে আমরা যে ডাটাটা দেখি, এই ডেটার ফরম্যাটের নাম কি, জিএফোর স্কিমা। ঠিক আছে স্যার, যেমন এক্সএমএল ফাইল আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই ইনফরমেশনটা সে এখান থেকে, ওই ডেটা লেয়ার থেকে টেনে এনে আমাদেরকে যে এখানে দেখায়। ঠিক আছে স্যার, সেই জিনিসটা আমাদের দেখাইছে। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো আমাদের কি কি ইনফরমেশন পাঠাতে হবে। আমরা যদি এখানে একটু ক্লিক করি, এখানে আমাদেরকে পাঠাতে হবে কনভার্সন লেভেল আইডি। ওটা তো আমরা দিয়েই দিছি গত ক্লাসে শেষ। আমাদেরকে দিতে হবে যে এখান থেকে তুমি কত টাকার পারচেস করেছো, এই ইনফরমেশনটা আমাদের পাঠাতে হবে। আর এই ইনফরমেশনটা পাঠাতে হবে, আর কারেন্সি কি ছিল এটা আমাদের পাঠাতে হবে। এখন আমাদের ডেটা লেয়ারে দেখবো ওই ইনফরমেশনগুলো আছে কিনা। আমাদের কারেন্সিটা আছে, ট্রানজ্যাকশন আইডি মানে অর্ডার আইডিটা পাঠাতে হবে, পাশাপাশি আমরা কত টাকার মাল কিনেছি সেটা আমাদের পাঠাতে হবে। এই ইনফরমেশন এখানে আছে। এখন এইটা কিভাবে তাহলে আমরা কনফিগার করে থ্রু জিটিএম আমরা পাঠাতে পারি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ধরো এই ইভেন্টটা কি, পার্সেজ ইভেন্ট, ধরো এইটুক আমাদের আচ্ছা, আমরা ধরো জিনিসটাকে জিনিসটাকে আমরা যদি এইভাবে ভাগ করি, হ্যাঁ, ধরেন ডেটা লেয়ার ডট পুশ, এটা একটা অবজেক্ট আমরা ধরে নিলাম আর কি, হ্যাঁ। তো দেখেন এই অবজেক্টটা শুরু হয়েছে এই ব্র্যাকেট দিয়ে, তাই না? এরপরে আরেকটা, এটা ফার্স্ট ব্র্যাকেট তাই না? নাকি ভাই, এটা কি ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট না থার্ড? এটা সেকেন্ড ব্র্যাকেট আমি জানি, এটা কোন ব্র্যাকেট ভাই? থার্ড ব্র্যাকেট নাকি? দেখেন দেখেন লেখেন তো সেটিং উইন্ডোতে কোন ব্র্যাকেট, এটা এই ব্র্যাকেটের নাম কি? ফার্স্ট ব্র্যাকেট। ও ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে। দেখেন এটার লাস্টেও একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই না? আবার দেখেন ঠিক এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, মানে ফার্স্ট ব্র্যাকেট পরে সেকেন্ড ব্র্যাকেট। এই জন্য দেখেন এটা হচ্ছে আমাদের ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, এইটা ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এটা ক্লোজিং। তার মানে আমরা বলতে পারি এইখান থেকে এইটুকুর মধ্যে ডাটা লেয়ার ডট পুশ, এই মূল অবজেক্টের মধ্যে সবকিছু আছে, কাহিনী শেষ। তার মানে ইভেন্টটা কোথায় আছে? ধরো ডেটা লেয়ার ডট পুশ, এটার ভিতরে, বা আমরা যদি একটু ফেলেও দিই তার সমস্যা নেই। এরপরে দেখেন জিৎ সাহা, কি সমস্যা? জিৎ সাহা তো ভালো লোক, দুষ্ট হয়ে গেলেন কবে আপনি? ও দেখি ইয়া টিয়া ভালোই দেয়, হোমওয়ার্ক টক ভালোই দেয় আর কি। দুষ্ট হয়ে গেলেন কেন? আচ্ছা, তো এরপরে দেখেন
বা এটা যদি আমরা ফেলেও দিই, ধরো এটুকু আমাদের কোনো কাজ নাই, হ্যাঁ, এটা আমরা ফেলেই দিই, এটুকু আসলে আমাদের কোনো কাজ নাই, এটা ফেলে দিন, ওটা সবার ক্ষেত্রেই থাকে। এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে স্যার? তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরেন ই কমার্স নামে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এবং যার পরে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে শুরু হয়েছে। তাহলে এইটা যদি ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট থাকে, এর একটা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটও থাকবে, ঠিক না স্যার? তাহলে এইটাকে আমরা এইভাবে একটু কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটা ধরো ক্লোজিং সেকেন্ড, যে কোনো জিনিসে যদি স্টার্ট হয় এন্ড হয়, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, যদি কোনো একটা ওয়ার্ডের পরে কোলন দেয়া থাকে এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে একটা অবজেক্ট। তার মানে ই কমার্সের এখন আমরা বলতে পারি ই কমার্স একটা অবজেক্ট, ঠিক আছে স্যার? আচ্ছা, ইকো অবজেক্ট একটা ভেরিয়েবল আর কি, যার মধ্যে হাজারো ভেরিয়েবল থাকতে পারে। আচ্ছা, ভেরিয়েবল ফেরিয়েবল কি জিনিস বলতেছি। আচ্ছা, ধরেন কারেন্সি একটা ওয়ার্ড, এরপর একটা কোলন আছে, তারপরে সেটার একটা ভ্যালু আছে ইউএসডি তে। তো কোনো কিছুর পরে যদি এরকম কোলন থাকে এবং কোনো ব্র্যাকেট ফ্র্যাকেট না থাকে, সেটা ডিরেক্ট একটা ভেরিয়েবল, ঠিক আছে? তার মানে কি, ভেরিয়েবল মানে কি, যেটা ভ্যারি করে। তার মানে এই ওয়েবসাইটে যদি আরো অনেকগুলো কারেন্সি থাকতো, ধরো ইন্ডিয়া থেকে কেউ যদি লগ ইন করে, ওখানে থাকতো আয়নার, বাংলাদেশ থেকে করলে বিডিটি, ইউএসএ থেকে করলে ইউএসডি, অংজা থেকে করলে অং, তাই না? তার মানে, কিন্তু এই ওয়েবসাইটে একটাই আছে, তাই না? বাট অনেক ওয়েবসাইট আছে কি, যেমন অ্যামাজনে যে দেশে যায় সেই দেশের কারেন্সি শো করে, তাই না? তার মানে এক এক যে যে দেশে যাই বা যে যে দেশে ওয়েবসাইট গুলো ওপেন হয়, সেই সেই দেশের কারেন্সি হয়ে যায়। তার মানে কি, এটা ভ্যারি করে না? ওই সেটার নামই ভেরিয়েবল আপাতত। আসতেছি আরো। আচ্ছা, গেল। দেখেন ট্রানজ্যাকশন আইডির পরে একটা কোলন আছে, আর কিছু আছে, তারপরে তার একটা ভ্যালু আছে, যে 2490, 2490, এটাও একটা ভেরিয়েবল, ঠিক আছে স্যার? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, অ্যাফিলিয়েশন এখানে নাই, কারণ এই ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েশন করে না, তাই ওখানে জিরো জিরো দেখাচ্ছে। ভ্যালু, ভ্যালুর পরেও একটা কোলন আছে, এবং তারপরে ওই ভ্যালু কত টাকার মাল কিনেছি সেটা দেখাচ্ছে, তার মানে এটাও একটা ভেরিয়েবল। ট্যাক্স, স্বাভাবিকভাবে যদি এই প্রোডাক্টের কোনো ট্যাক্স থাকে ট্যাক্স কাটবে, যদি কিছু নেই জিরো দেখাচ্ছে, যদি পৌঁছাইতে দেয় শপিং কস্ট, কুপন কোড, মোড নাই, ঠিক আছে স্যার? এখানে আইটেম নামে একটা ভদ্রলোক দেখাচ্ছে, আইটেমের পরে দেখেন কোলন আছে, এখানে ছিল সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে ছিল, এটা কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট নাকি? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। তাহলে কোনো একটা ওয়ার্ডের পরে যদি কোলন থাকে এবং তারপরে যদি থার্ড ব্র্যাকেট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারে ভেরিয়েবল, ঠিক আছে স্যার? এটাও দেখেন এখান থেকে শুরু হয়েছে, এইখানে এসে শেষ হয়েছে। এরপরে দেখেন আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না স্যার? তাহলে আমরা ধরো এইটাকে যদি আরেকটু কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এই কালারটা করে দিলাম, এই মালটা এখানে শেষ, সরি এখানে শেষ না, এই মাল এখানে শেষ, তাহলে আমরা সেম কালারটা করে দিই। ফাইন। অনুরূপভাবে এই জিনিসটা এখানে শুরু হয়েছে, এটা একটা কালার করে দিই, এই মাল এখানে শেষ হয়েছে, ধরেন, হয়ে গেল, ঠিক আছে স্যার? আর এই যে এখানে তার মানে কি, তার মানে আমরা বলতে পারি এই ই কমার্স অবজেক্টটা, মানে ই কমার্স অবজেক্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি না যে ই কমার্স অবজেক্টের ভিতরেই আসলে এই কারেন্সি ভেরিয়েবলটা আছে, ট্রানজ্যাকশন ভেরিয়েবলটা আছে, ভ্যালু ভেরিয়েবলটা, যেটা আমাদের লাগবে। পাশাপাশি আইটেম অ্যারেটাও আছে কিসের মধ্যে? টোটাল এই ই কমার্স ইসের মধ্যে। তো অন্যান্য ক্ষেত্রে আমাদের লাগে আর কি, জিএফওর আর গুগলের তো কিছু লাগে না, ওই কাপি টাপি সেট আপের ক্ষেত্রে এই সমস্ত জিনিসপত্র অনেক কিছু লাগে, তো আমাদের এত দরকার নেই, ঠিক আছে স্যার? তো এই কোনো একটা অবজেক্টের আন্ডারে যখন অন্যান্য ভেরিয়েবলগুলো থাকে, সেগুলো এক্সেস করা কিছু রুলস রেগুলেশন আছে, ঠিক আছে স্যার? সেটাই আমরা করব। তো এই ইনফরমেশনগুলো আমরা কোথা থেকে পাচ্ছি ভাই? ডেটা লেয়ার থেকে পাচ্ছি, তাই না স্যার? তাহলে এখন আমাদের কাছে গুগলের কাছে পাঠাতে হবে এই কারেন্সি, পাঠাতে হবে ট্রানজ্যাকশন আইডি, পাঠাতে হবে ভ্যালু, পাঠাতে হবে। তো কিভাবে পাঠাবো, সেটার কিছু রুলস রেগুলেশন আছে, সেটা আসলে আমরা এখানে আমাদের পাঠাতে হবে, ঠিক আছে? এখন ধরো এই জিনিসগুলো, কেন এগুলোকে আমরা ভেরিয়েবল বলছি? কারণ দেখেন আমি অর্ডার করছি 29 টাকা, আরেকজন এসে কি করবে ভাই? সে 35 টাকা করবে, 100 টাকা করবে। তার মানে এই জিনিসটা সব সময় কিন্তু ভ্যারি করবে, কিসের উপর? অ্যাকর্ডিং টু অর্ডার, যে যে অর্ডার করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে যে? ওই ভদ্রলোকের নাম ভেরিয়েবল। আর যদি কম্পিউটার সায়েন্সের ভাষায় ভেরিয়েবল বলেন,
তাহলে এটাকে বলা হয় একটা ঝুড়ি, যে একটা ভ্যালু ক্যারি করে। যেমন ডেটা লেয়ারের মধ্যে আমরা দেখতেছি ভ্যালু একটা কি ভেরিয়েবল, যে একটা ভ্যালু ক্রিয়ে ভ্যালু কি করে, যেটারে ক্যারি করে, তাই না? যদি কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি, ভ্যালু ক্যারি করে, এবং যে ভ্যালুটা চেঞ্জ হতে পারে সেটা নাম ভেরিয়েবল। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা আসি যে এই ইনফরমেশনগুলো কিভাবে দিতে পারি। ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এই সেই ভেরিয়েবল সেকশনে আমরা যাব আর কি, হ্যাঁ। এখন ভেরিয়েবল সেকশনে আমরা যখন যাই, তখন দেখবেন যে এখানে বেশ কিছু বিল্ট ইন ভেরিয়েবলস আছে, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আছে। তো বিল্ট ইন ভেরিয়েবলগুলো, যে ভেরিয়েবলগুলো সচরাচর যদি আমরা কনফিগারে ক্লিক করি, যে ভেরিয়েবলগুলো কমন, সেই ভেরিয়েবলগুলো আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার ভদ্রলোক দিয়ে রেখেছে আর কি, হ্যাঁ। যেগুলো ভেরি কমন, হ্যাঁ। সব ধরনের বিজনেসের ক্ষেত্রে ক্লিক আইডি, অর্ডার হিস্টোরি, এই ভিডিও মিডিও অমুক তমুক, এগুলো একটা চাপ দিলে চালু হয়ে গেল, হ্যাঁ। এই স্ক্রল পিস্টল সব ধরনের বিজনেসের ক্ষেত্রে লাগে, চাপ দিলাম, এই যে সবগুলো ইয়া হয়ে গেল। আর ইউজার ডিফাইনটা ভেরিয়েবল হলো যেগুলো বিল্ট ইন ভেরিয়েবলের ভিতরে নাই, বাট তোমার ট্র্যাকিং এর সময় লাগতেছে, তুমি তোমার মতো ডিফাইন করে নিতে পারো। সেই ভদ্রলোকের নাম কি? ইউজার ডিফাইন ভেরিয়েবল। ঠিক আছে স্যার? এখন আমরা একটু ইউজার ডিফাইন ভেরিয়েবল নিয়ে কাজ করব, যেহেতু এর মধ্যে কোনো জায়গায় ভ্যালু বা অর্ডার আইডি, পার্সেজ আইডি, এখানে কোনো কিছু আছে নাই কিন্তু। তাহলে নিশ্চয়ই, যেহেতু এটা আমাদের নাই, কিন্তু আমাদের এই ডাটাটা পাঠাতে হবে গুগলের কাছে, তাহলে এটা আমরা ইউজার, ইউজার মানে কি, এই ট্যাগ ম্যানেজারের যে ইউজার, সে নিজের মতো ডিফাইন করে নেবে। আমি কি এখন ট্যাগ ম্যানেজার ইউজার না? তাহলে আমি আমার মতো ডিফাইন করে নেব, নিউতে ক্লিক করলাম। ফাইন। এখন এখানে ক্লিক করলে দেখেন হাজারো জিনিসপত্র আছে, সব জিনিস এখানে লাগবে না, বাট ওয়েব অ্যানালিটিক্স কোর্স করতে গেলে এর মধ্যে অনেক জিনিসই লাগবে আর কি। ঠিক আছে স্যার? তো আমরা যে এই তথ্যপত্রগুলো পাচ্ছি কোথায়? ডেটা লেয়ার থেকে। তাহলে আমরা একটা ভেরিয়েবল বানাবো, যে ভেরিয়েবলের টাইপ হবে ডেটা লেয়ার ভেরিয়েবল। ঠিক আছে স্যার? তার মানে কি কাস্টম জাভাস্ক্রিপ্ট, ফার্স্ট পার্টি কুকি, এইচটিএমএল, ইউআর, এই সমস্ত জিনিস কি লাগে না? হ্যাঁ লাগে। যখন লাগে তখন দেখেন, আপাতত ডেটা লেয়ারে থাকি, হ্যাঁ। এই ডেটা লেয়ার ভেরিয়েবল। ঠিক আছে স্যার? আচ্ছা, তো আমরা প্রথমে কি পাঠাবো? আমাদের পাঠাতে হবে ধরো অর্ডার আইডি। তো অর্ডার আইডি আমরা কিভাবে পাচ্ছি? আমরা যদি এই চিত্রটা দেখি, ই কমার্স অবজেক্টের আন্ডারেই এই ট্রানজেকশন আইডি বা অর্ডার আইডিটা আছে। তো আমরা এখানে একটু রোমান্টিক ভাবে বলি যে মায়েরে ভজিলে মেলে বাপের ঠিকানায়, লালন ফকিরের একটা গান আছে। তো আমরা এটা কি করব? কার মায়েরে ভজিতে হবে, তাহলে বাপের ঠিকানা মিলবে, যে আমরা ট্রানজেকশন আইডি নিব। তাহলে ট্রানজেকশন আইডি আসলে কার আন্ডারে? এই ই কমার্স অবজেক্টের আন্ডারে। ঠিক আছে স্যার? এই জন্য এইটা যখন আমরা অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের এই ই কমার্সটা সুন্দর করে এরকম কপি করতে হবে, বা আপনি এখান থেকেও কপি করতে পারেন। ই কমার্স, ডাবল ক্লিক করে দেন হচ্ছে এখানে ফেলে দেন। এরপরে হচ্ছে যে মূল আমরা নিব কি? মূল আমরা নিব হচ্ছে ট্রানজেকশন আইডি। ট্রানজেকশন আইডি, তো এই ট্রানজেকশন আইডি কপি করি, এরে ভজলেই বাপ মায়েরে ভজলেই বাপের ঠিকানা পাওয়া যাবে। এটা কার আন্ডার? ই কমার্সের আন্ডার আছে। তাহলে ই কমার্স ধরে এসে, বাপ ধরে এসে তারপরে এটা ধরতে হয় আর কি। তো এই জন্য হচ্ছে প্রথমে ই কমার্স দিলাম, এরপরে এই একটা নোটেশন ইউজ করতে হয়, বা একে অপরের সাধারণ কানেকশন তৈরি করে দিলেন, যে যেভাবে বোঝে আর কি, যারা টাল মার্কেটার, আমি টাল এইভাবে বুঝি, আমি এইটা করে দিলাম। কাহিনী আমার শেষ। ঠিক আছে স্যার? এইবার এটার নাম দিব কি? ধরো এইটা একটা ডেটা লেয়ার ভেরিয়েবল বানাচ্ছে আমাদের সুবিধার্থে, পরবর্তীতে এডিট ফিডিট অমুক তমুক করতে হতে পারে। ডাটা লেয়ার ভেরিয়েবল কি জিনিস এটা? এটা গুগল অ্যাডস এর জন্য করছি, এটাও একটু জিএস লিখে রাখলেন। ধরেন আমরা লিখে দিলাম অর্ডার আইডি। ঠিক আছে স্যার? বা ট্রানজাকশন আইডি, একই কথা। ঠিক আছে, সেভ করে দিলাম। আচ্ছা, এবার আমাদের পাঠাতে হবে কারেন্সিটাও আমাদের পাঠাতে হবে। তাহলে আমরা আবার একটা ডেটা লেয়ার ভেরিয়েবল বানাবো, যেহেতু আমরা ডেটা লেয়ার থেকে এই তথ্যপত্রগুলো পাচ্ছি। ডেটা লেয়ার ভেরিয়েবল। ঠিক আছে স্যার? এখন আমরা কি করব? যদি আমরা এইটা দেখি, সব কিসের আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে। তো আমরা এখন কি নিব? কারেন্সি। তাহলে এইটাকে, মানে একে ধরতে আগে বাইরে বুঝতে হবে, তাহলে বাপের ঠিকানা পাওয়া যাবে। কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে আছে। সেম ভাবে তাহলে আমরা ই কমার্সটা নিই, কপি করি, দেন আমরা একটা নোটেশন দিই।
এরপরের স্টেপটা কি, আমাদের কারেন্সিটা নিতে হবে, ঠিক আছে স্যার। দেন আমরা এটা দিয়ে দিলাম। এটা আমরা লিখে ফেলি ডাটা লেয়ার ভেরিয়েবল। কার জন্য এই কাজটা করতেছি, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতেছি। এটার নাম হচ্ছে কারেন্সি। ঠিক আছে, ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের কাছে পাঠাতে হবে, সেটা হলো আমি কত টাকার মাল কিনেছি, তাই না? এই এইটা আর কি অর্ডার ভ্যালু। তাহলে এখানে আমাদের কি নাম আছে, ভ্যালু নামে আছে। সেম ভাবে আমরা যদি এখানে দেখি ভ্যালু, এইটা, তাহলে এটা কারেন্ডারে আছে ই কমার্সের। তাহলে আমাদের সেম ভাবে ধরো আমরা এটা করে ফেলতে পারি, ই কমার্স মায়েরে ভজিলে মেলে বাপের ঠিকানা। কথা কিন্তু সত্য। ডট কি নিব, এই ভ্যালু। এই কথাটুকুর জন্য কিন্তু আমাদের এই যে কালার ফালার করা লাগলো আর কি, বুঝতে পারছেন স্যার? এই এটার নাম কি দিব, সেম ভাবে ডেটা লেয়ার ভেরিয়েবল। কিসের জন্য ব্যবহার করতেছি, গুগল অ্যাডস এর জন্য। কি এটা, অর্ডার ভ্যালু বা পারচেজ ভ্যালু, ট্রানজেকশন ভ্যালু, বিভিন্ন নাম আছে যে যেভাবে। এটা আপনি আপনার মনে রাখার জন্য আপনি দিবেন আর কি, ঠিক আছে স্যার। সেভ করে ফেললাম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস এখানে দেখি, দেখেন, যখন আমরা পারচেজ করেছি তখন একটা পারচেজ ইভেন্ট এক্সিকিউট হয়েছে, তাই না? যখন আমরা চেক আউট করেছি তখন আমাদের একটা চেক আউট ইভেন্ট এক্সিকিউট হয়েছে, তাই না? চেক আউট একটা ইভেন্ট এক্সিকিউট হয়েছে। যখন আমরা ভিউ কাট করেছি তখন আমাদের ভিউ কাট নামে একটা ইভেন্ট এক্সিকিউট হয়েছে, তাই না? তার মানে যখন আমরা একটা কোনো প্রোডাক্ট পেজে গিয়েছি তখন ভিউ আইটেম নামে একটা ইয়া হয়েছে। তার মানে যখন আমরা প্রোডাক্ট পেজ ভিজিট করেছি, যখন আমরা এই যে প্রোডাক্ট পেজ ভিজিট করলাম, তার মানে এটাও তো একটা অ্যাকশন। এই অ্যাকশন জিএফওর স্কিমা অনুযায়ী আমি একটা প্রোডাক্ট পেজ ভিজিট করেছি, এই প্রোডাক্টের একটা নাম হচ্ছে আইটেম। তার মানে আমি ভিজিট করেছি বা ভিউ করেছি, তার মানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট এক্সিকিউট হবে। ঠিক আছে স্যার, ভিউ আইটেম, ঠিক আছে। এবং ডিটেলের আমরা দেখতেছি মালটা ছিল 29 টাকার, তাই না? ফাইন। এরপরে ধরো, এটা আমরা একটু একটু বলে ফেলি তাহলে পরবর্তীতে ইয়া করতে সুবিধা হবে আর কি, হ্যাঁ। কি করতে সুবিধা হবে, যখন আমরা ওয়েব কোর্স গুলো করবো, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, তাই না? তার মানে একটা অ্যাকশন নিলাম কি, এবার আমি অ্যাড টু কার্ট করলাম, তাই না? তাহলে আমার অ্যাড টু কার্ট ইভেন্টটা এক্সিকিউট হবে, হ্যাঁ। অ্যাড টু কার্ট ইভেন্ট, এটা কিন্তু এইভাবেই লিখতে হয়, হ্যাঁ, যেহেতু জিএফআর আমাদেরকে এভাবে বলেছে। এরপর আমরা যে বাই ডিফল্ট অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউ কার্টেও গেছি, যে কারণে যে ভিউ কার্ট ইভেন্ট এক্সিকিউট হয়েছে, তাই না? দেন ধরো আমরা আরেকটা ইয়া করি, চেক আউট। তাহলে এখানে আমাদের চেক আউট নামের একটা ইভেন্ট এক্সিকিউট হবে, তাই না? চেক আউট নামে একটা ইভেন্ট এক্সিকিউট হবে, বিগিন চেক আউট। এরপরে যখন এটা আমরা এই নাম ফোন নাম্বার বাপের নাম দিয়ে পারচেজ করে ফেলবো, তখন এখানে আমাদের একটা পারচেজ ইভেন্ট এক্সিকিউট হবে, তাই না? পারচেজ ইভেন্ট এক্সিকিউট হবে। তার মানে এক একটা অ্যাকশনের জন্য এক একটা ইভেন্টের আলাদা আলাদা নাম আছে। আমি যদি সারাদিন এড টু কার্ট বাটনে ক্লিক করি তাহলে কি পারচেজ ইভেন্ট আমার আসবে, আসবে না। তাহলে আমরা বলতে পারি যে পারচেজ এই ইভেন্টটা এক্সিকিউট তখনই হবে, ডিটেলে আমরা দেখতে পারবো যখন কেউ এই পারচেজ করবে। ঠিক আছে স্যার। তাহলে গতদিন যে আমরা একটা ট্রিগার তৈরি করেছিলাম পেজ ধরে, সেটাকে এখন আমরা ইভেন্ট ধরে করে ফেলতে পারি। ইউনিক হবে না জিনিসটা? কারণ পার্সেজে ক্লিক না করা পর্যন্ত পার্সেজ ইভেন্ট এক্সিকিউট হবে না। অ্যাড টু কার্টে ক্লিক না করা পর্যন্ত অ্যাড টু কার্ট ইভেন্ট এক্সিকিউট হবে না। কেউ একজন প্রোডাক্ট পেজে না গেলে ভিউ আইটেম এক্সিকিউট হবে না, ঠিক আছে স্যার। তাহলে এই ট্রিগারটা এখন আমরা একটু এডিট করে আমরা এই ইভেন্ট ধরে করে ফেলতে পারি, কাস্টম ইভেন্ট। ঠিক আছে স্যার। আর এই সমস্ত জিনিসপত্র যা ছিল সব ফেলে দিই, ঠিক আছে স্যার। এইখানে আমরা নাম দিয়ে দিই এই যে পার্সেল, একদম হুবহু পি, বড় হাতের হলেও কাজ হবে না, মাঝখানে কোনোটা চেঞ্জ হলে হবে না, এই জন্য ডাবল ক্লিক করে মাইরে দিবেন, ঠিক আছে স্যার। এই ওকে, তাহলে আমাদের হয়ে গেল, ফাইন, হয়ে গেল ট্রিগার। এইবার হচ্ছে আমাদের ট্যাগে গিয়ে ওই ইনফরমেশনগুলো একটু অ্যাড করে দিতে হবে। কি কি ইনফরমেশন? ওই ইনফরমেশনগুলো অলরেডি কিন্তু আমরা ভেরিয়েবল তৈরি করেছি। এইবার জাস্ট হচ্ছে আমরা দুইটা যদি এই কার্লি ব্র্যাকেটে চাপ দিই,
তারপরে ওই ইনফরমেশনগুলো চলে আসতেছে দেখেন। প্রথমটা ছিল ডিএলভি গুগল অ্যাডস অর্ডার ভ্যালু, যে কনভার্সন ভ্যালু, মানে অর্ডার ভ্যালু, কত টাকার মাল কিনলাম। এরপরে আমাদেরকে দিতে হবে ট্রানজ্যাকশন আইডি। আপনি প্লাসেও ক্লিক করতে পারেন, করলেও এখানে তথ্যপত্র সব চলে আসবে। যখন অনেক আসে তখন এখানে সার্চ দিয়ে নেবেন, ডিএলভি লিখলে মোটামুটি ওই তিনটাই চলে আসলো। কি ছিল? কারেন্সি। সিলেক্ট করে দিলাম। সরি, এটা ট্রানজ্যাকশন আইডি না, কেটে দাও। এখানে হবে ট্রানজ্যাকশন আইডি। ডিএলভি ক্লিক করেন, তাহলে ওইগুলো চলে আসলো। অর্ডার আইডি বা ট্রানজ্যাকশন আইডি একই কথা। এবার হচ্ছে আমরা কারেন্সি দিয়ে দেব। সেম ভাবে এখানে ক্লিক করেন, এখানে একটু ডিএলভি মারেন, সুন্দর করে কারেন্সি চলে, তাহলে ইনফরমেশন গুলো। এখন এইটা তো আমরা ডিরেক্ট ভাই অর্ডার ভ্যালু এটাও বসাই দিতে পারতাম, যে ঠিক আছে ভাই আমার এই অর্ডারে 29, ধরো এই মালটা আমরা এখানে এভাবেও দিয়ে দিতে পারতাম। এই হ্যাঁ, আল্লাহর মধ্যে। আচ্ছা, ধরো এটা আমরা এখানে এভাবেও দিয়ে দিতে পারি, তাহলে কি হতো? যতবার এই ওয়েবসাইট থেকে অর্ডার হতো, ও হয়তো কারেন্সি আর ট্রানজেকশন আইডি আলাদা আলাদা পাঠাইতো, কিন্তু অর্ডার ভ্যালু সবসময় স্ট্যাটিক এই ভ্যালুটাই পাঠাতো। কিন্তু সবাইকে এসে 29 টাকার অর্ডার করবে, এটা কি কোনো ইয়ে নাকি? না। এমন এক একজন এক একটা অর্ডার করতে পারে, যার অর্ডার ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। যে কারণে থ্রু ভেরিয়েবলের মাধ্যমে আমরা পাঠাই অ্যাজ লাইক এ ঝুরি, যার কাজ হলো এখানে যে অর্ডার হবে ওইটা মাথায় করে পাঠাই দিবে গুগল অ্যাডস এর কাছে। যে কারণে আমরা এই ভেরিয়েবল ধরে করে দিলাম আর কি। ঠিক আছে স্যার? তার মানে ভেরিয়েবলের কাজ কি? একটা ঝুরি। ঝুড়ির কাজ কি? যে যে অর্ডার করবে এই প্রেজেন্টেশন লেয়ার যা দেখাবে, এটা লেয়ার থেকে কনফিগার করে দিলাম, ও এটা মাথায় করে গুগল অ্যাডস এর কাছে পাঠিয়ে দিবে। এই হলো কাজ। ঠিক আছে স্যার? ডিএলভি, ডিএলভি, এটা কি? অর্ডার ভ্যালু না? হ্যাঁ। ঠিক আছে স্যার, এই হচ্ছে আমাদের কাজ শেষ। সেভ। এই যে আমরা এটা মডিফাই করলাম না, যদি এটা আমরা পাবলিশ না দিই তাহলে গতদিন পর্যন্ত যা করা ছিল ওইভাবেই কাজ করবে রিয়েল লাইফে। আর যদি আমরা এখন পাবলিশ দিয়ে দিই, তাহলে ও এখন থেকে রিয়েল লাইফে খেলা শুরু হবে। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি ধরেন ইয়া আর কি। এনহ্যান্সে আসতেছি। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আনসার দিয়েন আপনারা আর কি, হ্যাঁ? বলেন। আছে কারো কোনো কথা? বাহ, কারো কোনো কথা নাই। লোকসংখ্যা কমে গেছে না? ঠিক আছে, যেহেতু কারো কোনো কথা নেই, 2 মিনিট বিরতি, হ্যাঁ? এখন আমাদের কাজ হলো যে আমরা ওই ইয়া করব, কি বলে, কি করবো ভাই, কি করব? হুম, কি জন্য করবো? না না না, ও, কি জন্য করবো ভাই? ওই এনহেন্স কনভার্সন করবো, তাই না? তো আমরা যদি এটাতে যাই, এনহেন্স কনভার্সন, এখানে আমাদের ইয়া আছে তাই না? তাহলে হচ্ছে ট্যাগে পাঠাবো কোথায় যেন ভাই? ট্যাগে পাঠাবো হচ্ছে প্রোভাইড সেলস লেভেল ডাটা, না, কাস্টমার লেভেল ডাটা। এই কোন জায়গায় পাঠাবো যেন? কোন জায়গায় পাঠাবো? কোন জায়গায়? হ্যাঁ, কোনটা? এইটা? এই
তার ট্যাগ থেকে হবে, ট্যাগ থেকে, এখানে তো এখন পাওয়া যায় না। নতুন তার আপডেট এখন না এরকম নাই, নতুন একটা ট্যাগ করতে ইউজার ডাটার জন্য আলাদা ট্যাগ। কে? এখন নাই স্যার, এটা আপডেট দিছি বলে স্যার। 25-25-এর শেষের দিকে আপডেট আসছে, মাঝে সে প্রথম দিকে। নতুন ট্যাগ কেমনে দেবো? স্যার ওইটাও নতুন পারচেসের ট্যাগে জন্য যান, ওইখানে বস। স্যার গুগল অ্যাডস কনভার্সন ট্যাগে পরে ওইখানে দেখবেন একটা ইউজার ডাটা আছে, নতুন নিউ ট্যাগ নেন স্যার, একটা নিউ ট্যাগ। আচ্ছা ধরো আমরা এই ট্যাগটাই কপি করলাম, না স্যার, হ্যাঁ এটাই করলে হবে। হবে? হ্যাঁ হবে স্যার। ধরো এই ট্যাগটাই আমরা কপি করলাম, মানে পার্সেসের সাথেই পাঠাতে হবে, তাই তো? স্যার এটা ইউজার ডাটাটা এখন অল জি পেজে জি, দিলেই বেটার স্যার। পারচেস। আচ্ছা ধরো যে আমরা এইটা আহ, তাহলে এইটা আমরা হচ্ছে যে এইটা ধরো যে আমরা পার্সেস ইউজার ইনফো, এই নামে দিদি নাকি? জি স্যার। আচ্ছা তারপরে? ট্যাগ টাইপ চেঞ্জ করেন স্যার। তার এখান থেকে হবে না, ট্যাগে যাইতে হবে, ট্যাগ, নতুন একটা ট্যাগ ক্রিয়েট করে তারপরে। গুগল অ্যাডস, এখানে স্যার দেখেন ইউজার ডাটা আছে একটা। ও, শেষেরটা শেষেরটা। আরে না, এই ঠিক। যে হয়ে এখন গেল। স্যার এটা অল পেজে দিলেই ভালো বেটার স্যার, কারণ অনেক সময় যদি লগ ইন থাকে তখন মানে সবগুলাই পায় মোটামুটি। আচ্ছা সমস্যা নাই, একই কথা। আচ্ছা বুঝতে পারছি, ভালো হয়েছে, ভালো হয়েছে। ডিটেলস, কনভার্সন আইডি, আমরা ওইটাই কপি করে বসাই দিলাম আর কি, অসুবিধা তো নেই। আচ্ছা গেল। এরপর হচ্ছে ইউজার প্রোভাইডেড ডেটা, তাই তো? জি স্যার, এই আচ্ছা এটা কি ইউজার এখন ডাটা অল পেজে ভেরিয়েবল। দিচ্ছেন না শুধু ইসে দিচ্ছেন? না স্যার, ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ইউজার না ভেরিয়েবল সেটা ঠিক তারপর। আছে, কিন্তু এটা কি পার্সেসের না সাথে স্যার অল পাঠাবেন? পেজে দিচ্ছি, কারণ অল পেজে দিচ্ছি অনেক সময় তো কিছু কিছু ওয়েবসাইটে ধরেন ওই যে ওরা আগে লগ ইন করায় নেয়, মানে আচ্ছা আচ্ছা, বাইরে যে পারচেস ওয়েবসাইট গুলা ঠিক ওরা আছে, ইমেল নেয় আগে পারচেস কিন্তু স্যার। করার পরেই তো ইউজার ডাটাটা আমরা পাই, তাই না? তো পারচেসে এটা পাঠাই। হ্যাঁ ও অল সাথে পেজে যাবে, দিলে পারচেস ওইটা না, করার হ্যাঁ পরে ধরেন যাবে। এর ভিতরে কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আগে এখন তারপরে আমি বলতেছি ও কেন বলছে আমি বুঝছি। আচ্ছা দাঁড়ান। আচ্ছা এইবার ধরেন আমরা, আচ্ছা আপাতত এটা এভাবে সেভ দিয়ে রাখি, হ্যাঁ। ও, এটা দিতেই হইব না? উম, আচ্ছা এটা আমরা কেটেই দিই, বাদ দেন, ফরগেট ইট, থাক, দরকার নেই। এখন হচ্ছে আমরা পাঠাবো হচ্ছে, আচ্ছা তার আগে আমাদের একটু কাজ করে আসতে হবে, হ্যাঁ? যেমন দেখেন এখানে ইউজার ডাটা আসলে এর সাথে নাই, তাই না? আছে? নাই। তার মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইটা, এইটা না, আবার ইন্টিগ্রেশনে গিয়ে ও কমার্সে গিয়ে এই যে কাস্টমার ডাটা ইন ডেটা লেয়ার, এগুলো সমান করে দেন, ঠিক আছে? বেসিক্যালি কাস্টমার ডাটা ইন ডেটা লেয়ার, এটা দিলেই হবে আর কি। সেভ। এইবার আমরা একটু প্রিভিউতে যাই আর কি। না অল পেজেই দিব আর কি, কেন জানেন? অল পেজেই দিতে হবে, কারণ এই আপডেটটা আসছে ওই কারণেই, তাইলে তাহলে পার্সেসের সাথে না, পার্সেসের সাথে দিলে অসুবিধা কোথায়? স্যার অল পেজে দিতে হয়, হ্যাঁ সেটাই আর কি, গণিত হ্যাঁ। এরকম স্যার। কারণ হচ্ছে যে তা না হলে পার্সেস থেকে আলাদা করার কোনো মানে হয় না। মানে হয় না স্যার এটা, মানে হয়তো বা আমরা ইন্ডিয়া সাবকন্টিনেন্টের ইমেল টিমেল নেই না, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে প্রথমে ওরা ইমেল নেয় নেই দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা প্লেস অর্ডার করি, প্লেস অর্ডার হওয়ার পরে পার্সেস, এখন যদি আমরা ডেটা লেয়ারে যাই তাহলে মোটামুটি যে আমাদের ওই ওই ইনফরমেশনগুলো চলে আসছে আর কি, হ্যাঁ। কোন ইনফরমেশনগুলো? আচ্ছা এখানে শুধু এটা আসছে, এই যে ইউজার ডাটা, হ্যাঁ। তার মানে হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো দিছে আর কি, কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো আর কি, হ্যাঁ। তো এইটা দেখেন যে টোটাল অবজেক্টটার ভিতরেই আছে আর কি, এর মধ্যে কোনো আবার ইয়া নাই, মানে এই ইনফরমেশনগুলো দেখেন কারো আন্ডারে ফান্ডারে নাই আর কি, তাই না? এখান থেকেই শুরু হয়েছে। সো এইগুলো করতে আমাদের খুব একটা সময় লাগবে না, আমরা জাস্ট একটু ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে ফেলি। ইউজার ডিফাইন ভেরিয়েবল, ডেটা লেয়ার ভেরিয়েবল। তো আমরা ধরো
এটা হচ্ছে আমরা ফার্স্ট নেম নিব আর কি। কেন পাঠাবো এটা আমরা আসতেছি, কিছুটা আলোচনা সেদিন করেছিলাম। তারপর আবার ফার্স্ট নেম, ঠিক আছে, কিছুই করা লাগবে না। জাস্ট আমরা একটু ডিএলভি লিখি, ফার্স্ট নেম লিখে রাখলাম। অনুরূপভাবে আমাদের আরেকটা পাঠাইতে হবে, লাস্ট নেম, তাই না? এটা হলো লাস্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এখানে দেখেন একটা কথা আছে যে এটা হচ্ছে কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম। আবার একটা অতিরিক্ত ইনফরমেশন, কাস্টমারের বিলিং ফার্স্ট নেম, কাস্টমার বিলিং লাস্ট নেম। তো অনেক ওয়েবসাইটে দেখবেন যে, যেমন এইটা হচ্ছে যেমন বিলিং অ্যাড্রেস আর কাস্টমার অ্যাড্রেস নাকি শিপিং অ্যাড্রেস দুইটা থাকে। তার মানে ধরেন কেউ একজন আপনার পরিচিত জন ইউএসএ তে থাকে, তো সে অর্ডার করছে কার জন্য? তার গার্লফ্রেন্ড থাকে বাংলাদেশে। তাহলে শিপিং অ্যাড্রেস যাবে কোথায়? তার গার্লফ্রেন্ডের অ্যাড্রেস। আর কিনতেছে কে, যে টাকাটা দিচ্ছে, বিলিং অ্যাড্রেসটা হচ্ছে তার নেম। তো সাধারণত কাস্টমারের ইনফরমেশন দেওয়াই ভালো, কারণ গার্লফ্রেন্ড শুধু জিনিসটা রিসিভ করতেছে। ওর কাস্টমার গার্লফ্রেন্ডের বিহেভিয়ার তো আমার জানার দরকার নেই, যে অর্ডার করতেছে তার বিহেভিয়ার আমার জানার দরকার। তো সেই ক্ষেত্রে কাস্টমারটাই নিবেন আর কি, ঠিক আছে স্যার? আর বিল, মানে কাস্টমার বিলিং ইনফরমেশনটা নেওয়াই উচিত আর কি, হ্যাঁ। তো এখানে কাস্টমার আর ধরো বিলিং নেম, এখানে দুটো যদি শিপিং থাকতো তাহলে হয়তো ওই ইয়াটা থাকতো আর কি। তো সবসময় যে বিলটা দিচ্ছে, মানে যে অর্ডারটা করতেছে তার ইনফরমেশন নেওয়াই ভালো আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে ধরেন অ্যাড্রেস দিতে হয় নাকি? তাহলে কাস্টমার অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস দিতে হয় নাকি? আচ্ছা, আমরা দেখতেছি, আমরা ইয়া করতে থাকি, যেগুলো থাকে সেগুলো দিব, যেগুলো থাকে না সেগুলো দিব না আর কি। ডিএলভি অ্যাড্রেস। কারণ এই তথ্যগুলো আমরা দিচ্ছি কেন গুগলকে? যাতে গুগল এই ইউজারের বিহেভিয়ারটা অ্যাজ এ সিগন্যাল হিসেবে পায় এবং অ্যানালাইসিস করে আমার সেই মানুষের কাছে নিয়ে যায় যারা কেনার জন্য পাগলপাড়া দিশেহারা বা এর মতো আর কারা আছে তাদের জন্য খুঁজে বের করে। এই জন্য গার্লফ্রেন্ড শুধু মালটা রিসিভ করতেছে, ওর ওর ইনফরমেশন দিয়ে আমার কোনো লাভ নেই। যে অর্ডার করতেছে তার ইনফরমেশন দিয়ে, ঠিক আছে স্যার? সিটি। তারপরে হলো স্টেট, স্টেট দিতে হয় কিনা, তারপরেও নিয়ে রাখি স্টেট। থাকলে দিব, না থাকলে নাই। আচ্ছা, তারপরে পোস্টাল কোড তো মাস্ট দিতে হবে। গুগল দেখেন কত দারুণ ভাবে ইনফরমেশন নিয়ে নেয়। তার মানে এই ইউজারকে অর্ডার করার সাথে সাথে পোস্টাল এরিয়া কোডগুলো তো খুব ছোট হয়, তাই না? তার মানে কোন এরিয়াতেও বসবাস করে সেই বিহেভিয়ার, সেই ইনফরমেশনটাও সে পেয়ে গেল। কান্ট্রিটা অবশ্যই দিতে হবে। কান্ট্রি। ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ডাটা লেয়ার, ইমেল। আর কিছু আছে নাকি? ফোন নম্বরটা দিতে হবে। এই দেখেন, এটা বাই ডিফল্ট শিপিং ইনফো আছে, কিন্তু ওই ওয়েবসাইটে নেই বলে এই তথ্যপত্রগুলো পাইনি আর কি। ডেটা লেয়ার, ডিএল, ঠিক আছে, ব্যাস। এবার আমরা একটা, ধরো, ট্যাগ বানাই। যে ট্যাগের নাম হলো গুগল অ্যাডস, যে কাস্টমার প্রোভাইডেড ডাটা। এই ইনফরমেশনটা কই পাবেন? এই যে যে ট্যাগটা আমরা বানাইছি, এটার একটু এডিট করলেই পাওয়া যাবে। এই ট্যাগ ম্যানেজার, কনভার্সন আইডি।
ব্যাস, এইবার হচ্ছে ইউজার প্রোভাইডেড ডাটা, এই যে আমরা ইমেল, ওই যেগুলো আমরা বানাইলাম আর কি, হ্যাঁ, ধরো ওই যে ডিএলভি ইমেল, ডিএলভি ফোন নম্বর কই, ফোন, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, স্ট্রিট মানে অ্যাড্রেস মেরে দিলেই হবে, সিটি মানে সিটি মেরে দিলেই হবে, রিজন মানে স্টেট মেরে দিলেই হবে, স্টেট হয়ে গেল ভাই। এই কান্ট্রি মানে কান্ট্রি, পোস্টাল কোড মানে জিপ কোড নাকি, এই জিপ, ঠিক আছে। এইটার আপনি আপনার মতো নামও দিয়ে দিতে পারেন, অথবা এইটাই সেভ দিয়ে দেন ইউজার প্রোভাইডেড ডাটা, কাম শেষ। তাহলে ওই ট্যাগের নামে আর কি নামটা হয়ে গেল। আচ্ছা, এইটা অল দ্য পেজেই দেন। কারণ হলো, ধরো আমরা যেমন ধরো আমরা শুধু পার্সেসটা শিখলাম, আপনারা কিন্তু কার্ডটা করবেন, চেক আউটটা করবেন, পরবর্তীতে যখন ওয়েব অ্যানালিটিক্সে কোর্স করবেন তখন বাটন ক্লিক করবেন, ই কমার্স ট্র্যাকিং করবেন, অনেক কিছুই করবেন। তো অল দ্য পেজে দেওয়া মানে আসলে সব পেজের সাথেই চলে গেল। আর পার্সেস দেওয়া মানে পার্সেস, কারণ হলো যেমন ধরেন আমি একজন লগ ইন ইউজার, তাই না? তো লগ ইন ইউজার বাদেও হতে পারে, লগ ইন ইউজার ইয়া হতে পারে। যেমন ধরেন আমি যদি লগ ইন করা, যেমন আমি যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, ওই ওয়েবসাইটে আমার একটা ইউজার তৈরি হয়ে যেতে পারে। তো ওই ভদ্রলোকদের কার্ট পেজে যদি কেউ লগ ইন না করে, অ্যাজ এ গেস্ট ইউজার হিসেবে করে, তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনি পাবেন না। কিন্তু যদি লগ ইন ইউজার হয়, ধরেন একবার পারচেস করেছে, তখন আবার এই কার্টের ইনফরমেশন টেনশনগুলো পাবেন। তো কার্টের সাথেও তো আসলে আমাদের এই জিনিসটা পাঠাতে হবে। এই জন্য এই ট্রিগারটা আমরা অল দা পেজেই করে দিই, যাতে কার্ড পেজ বাটন ক্লিক অমুক তমুক যে ট্র্যাকিং করি সবার সাথে ইউজার প্রোভাইডেড ডাটাটা চলে যায়। বাট ইউজার প্রোভাইডেড ডাটাটা গেস্ট ইউজারের ক্ষেত্রে হয়তো এখান থেকে নাও পেতে পারেন, বাট পার্সেজে যে মাস্ট পাবে। তো পার্সেজে দিলেও হবে। ফেসবুক একটু বেশি দুষ্টুমি করে, ওরা আবার যে ইয়া টিয়া করে আর কি, কি বলে, কোয়ালিটি মোয়ালিটি দেখায় আর কি, ভাওতাবাজি আর কি, যাতে তুমি সব জায়গায় ইনফরমেশন গুলো দাও, কারণ ইনফরমেশন না পাইলে তো ফেসবুক বাঁচবে না। গুগলে তো ধরো ইন্টেন্ট বেস, ওই ইউজারদের আরো অনেক ইনফরমেশন পায়। যেমন গুগলের আনঅফিসিয়ালি প্রায় 4,500 থেকে 5,000 ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে। ফেসবুক সেখানে হচ্ছে যে 1,500 থেকে 2,000 করে। আর অফিসিয়ালি হচ্ছে ধরো 80 থেকে 120টা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে ভিজিবল। এই এতগুলো ম্যাট্রিক্স দেখে একটা ইউজারকে সে ম্যাপিং করে। আর ফেসবুক সেখানে 60 থেকে 80টা করে। তো যাই হোক, এগুলো কোনো একদিন কোনো এক ভিডিওতে ফাও ফেসালে বলবো না আর কি। যাই হোক, তো এই ইনফরমেশনগুলো আসলে পাঠাতে হয় প্রত্যেকটা ইভেন্টের সাথে, এই জন্য আমরা অল দ্য পেজে পাঠাই দিই, ঠিক আছে স্যার, প্রত্যেকটা ইসের সাথে আর কি। কনভার্সন আইডি ধরে ধরে, আর কনভার্সন আইডি তো সেম থাকে। যেমন ধরেন এখানে আমরা কনভার্সন লেভেলটা, কনভার্সন আইডি সেম থাকে। যখন আপনি অ্যাড টু কার্টের জন্য করবেন, তখন হচ্ছে কনভার্সন লেভেলটা চেঞ্জ হয়ে যায় আর কি, ঠিক আছে। সো কনভার্সন আইডি দেওয়া মানে আসলে সবার সাথেই চলে যাওয়া আর কি। ঠিক আছে স্যার। সো এইটাও এইভাবে দিয়ে দেন, এই নামেই যাক, অসুবিধা নেই, এই জন্য নাম টাম দিলাম না। হ্যাঁ, ইউজার প্রোভাইডেড ডাটা আর কি, ঠিক আছে। এখন ধরেন আপনি এখান থেকে ধরেন অ্যাড টু কার্টের জন্য করে, এটা আপনারা করবেন আর কি, হ্যাঁ, আমি জাস্ট ইয়ে করতেছি, ওই আহ, কই ভাই, এই কই, হুম, এই যে ক্রিয়েট কনভার্সন, ধরেন আপনি মানে যখন ই কমার্সটা ইয়ে করে দিবেন, তখন আসলে সবগুলো ইভেন্টের ক্ষেত্রেই করবেন আর কি, হ্যাঁ। তো আমরা ওয়েবসাইটে করব, এটা আমাদের দরকার নাই। সেভ,
এটা আমরা ধরো এখন করবো হচ্ছে অ্যাড টু কার্ট, হ্যাঁ, অ্যাড টু কার্ট টেক রক। আমরা এটা করব ম্যানুয়ালি। এটা হচ্ছে আমরা, আচ্ছা এটা আমরা পরবর্তীতে সেকেন্ডারি করে দিব না। অ্যাড টু কার্ট টেক রক, এটা প্রত্যেকটা ইয়া দিয়ে দেন, এভরি দিয়ে দেন, সেভ, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা এটা এভাবে থাকলো, হ্যাঁ, ফাইন্যান্স দিয়ে দেন। এবার ধরেন আপনারা চেক আউটের জন্য একটা করবেন, ওয়েবসাইট, এটা বাদ দাও, সেভেন কন্টিনিউ, বিগিন চেক আউট, কোন ওয়েবসাইটে করবো সেটা দেখায় দেন, ম্যানুয়ালি করবেন সেটা, ও সরি, ওটা আমরা পরে করবো না, ইয়াটা আর কি সেকেন্ডারি হিসেবে দেখাই দেবো না। এখানে ধরেন ফাইন্যান্স করে দেন আর কি। আচ্ছা এখন মোটামুটি আমাদের ধরো এই পার্সেজ একটু ইয়া চলে আসলো, তাই না? আচ্ছা আমরা ধরো এইটা যদি এখন আমরা ট্র্যাক করতে চাই আর কি, হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমরা যদি এখানে যাই, দেখেন কনভার্সন লেভেলটা, সরি আইডিটা সেম আছে, লেভেলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে দেখবেন যে যদি আমরা বিগিন চেক আউটে যাই, কনভার্সন লেভেলটা চেঞ্জ, ওই 35, হ্যাঁ, ওইটাই আছে তাই না, 35 এটা ছিল। সো ওইটার সাথে অল পেজে দেওয়া মানে আসলে সবগুলোর সাথেই চলে যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা আরেকটা ট্র্যাকিং আমরা করি, বাট ওই ট্র্যাকিংটা ভালো কাজ করে না। সেটা কেন আমি বলি। আরেকটা ট্র্যাকিং আছে হচ্ছে যে আমরা হচ্ছে এটা কল এক্সটেনশন দিই নাই, তো কল এক্সটেনশনের ওই ফোন নাম্বারে কতজন ক্লিক করলো, কত সেকেন্ড ক্লিক করলো, কত মিনিট কথা বললো, এই সমস্ত জিনিসও ট্র্যাক করা যায়। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা খুব একটা ভালো কাজ করে না। তার কারণ হলো বাংলাদেশ রিজনে গুগলের কল ফরওয়ার্ডিং নাম্বারটা সাপোর্ট করে না আর কি। তখন এটা আমাদের দরকার নেই, ধরেন আমরা এই যে কল ফ্রম অ্যাডস, কল ফ্রম ওয়েবসাইট, এই, ঠিক আছে, আমরা যদি ক্লিক করি, ফোন কল লিডটা যদি আমরা সিলেক্ট করি, কল ফ্রম অ্যাড এবং কল ফ্রম ওয়েবসাইট ভিজিট, হ্যাঁ, তো কল ফ্রম অ্যাডটা যদি আমরা ধরি, আমরা যদি নেক্সট করি, আর এখানে ফাইন্যান্স, এখানে তো কোড ফোড বসাতে হয় না তাই না, কোড ফোড বসাতে হয় না। আচ্ছা এখানে একটা ঘটনা হলো, এখানে যে ঝামেলাটা আছে সেটা হলো যে আমরা যদি এটার একটু এডিট করি, যেমন ধরেন যে কল ফ্রম অ্যাডস বা কল ফ্রম অ্যাডস অথবা কল ফ্রম ওই কল সল একটা তো দুনিয়ায় থাকতেছে না, হয়তো নেক্সট ইয়ার থেকে ওই কল এক্সটেনশনে কল করলে সেটা আমরা ইয়া করবো, হ্যাঁ। তো এটা প্রাইমারি সেকেন্ড এডিট করে প্রথম অবস্থা দেখবেন প্রাইমারি হিসেবেই নাই, ওই বাকি বাকি ইয়াগুলো আমরা অ্যাড টু কার্ট আর চেক আউট করলাম না, ওটাও কিন্তু পরবর্তীতে এডিটে এসে সেকেন্ডারি করে দেবেন। শুধু পার্সেসটা প্রাইমারি করবেন ই কমার্সের ক্ষেত্রে, আর ইয়ে করবেন। আর এই ক্ষেত্রে ধরেন তাদের লিড ফর্মও থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ফোন কলও থাকতে পারে। তো যেটারে বেশি গুরুত্ব দেয়, ধরো লিড ফর্মটাকে হচ্ছে প্রাইমারি দিবেন, ফোন কলটারে হয়তো সেকেন্ডারি দিলেন আর কি, তাহলে ওইভাবে অপটিমাইজ করবে একটা আর কি। ঠিক আছে স্যার? তো ধরো আমরা এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আমরা সেকেন্ডারি দিলাম আর কি, হ্যাঁ? আচ্ছা পার কলে এইটা আসলে ভ্যালু, ধরেন ইজ কনভার্সনে আসলে কত টাকা কাটবে আমরা জানি না, হ্যাঁ। তো বাই ডিফল্ট ওয়ান আছে, থাক কিছুদিন একটা চলাফার রিপোর্টে দেখবো যে হ্যাঁ আমার একটা কল আনতে $2 $3 খরচ হচ্ছে, তখন দেখা যাচ্ছে এখানে $2 $3 বসাই দিলেন আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা এখানে কাউন্ট হচ্ছে আমরা একই লোক যদি বারবার কল দেয়, তো একটা নাম্বারই তো আমরা পাবো এজ এ লিড, ওয়ান বারই কাউন্ট করবো।
কল লেন্থ মোটামুটি এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 30 সেকেন্ড ধরে আর কি, হ্যাঁ, যে মোটামুটি 30 সেকেন্ড কথা হলে কথাটা হচ্ছে ইয়া হয় একবারে অ্যাজ এ লিড হিসেবে কাউন্ট করবে। তার মানে সামওয়ান ওই কল এক্সটেনশনের ওইখানে মোবাইল থেকে কল দিবে, আপনার কাছে কলটা যাবে, যদি আপনি 30 সেকেন্ড কথা বলেন তাহলে ওইটাকে সে একটা কনভার্সন হিসেবে ধরবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনি কনভার্সন পাচ্ছেন অনেক, তার মানে ওই গুগল ফরওয়ার্ডিং নাম্বারটা কাজ করে না। তার মানে যখন আমরা, যেমন ধরেন যে যখন আমরা একটা ইয়া পাই, ওই ধরো যে মানে ইয়াটাতে কল করি, ওটা কি বলে, যখন আমরা হচ্ছে যে ওই গুগল এডসের কল এক্সটেনশনে আমরা ফোন নাম্বারটা দিই, কার ফোন নাম্বারটা দিই? আমরা বিজনেসের ফোন নাম্বার। ধরো আমার এই ওয়েবসাইটের জন্য সামওয়ান কল করবে, আমার বিজনেসের একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল দেওয়ার সাথে সাথে ওই কলটা গুগল ফরওয়ার্ডিং নাম্বারে যায়, ফরওয়ার্ডিং নাম্বার থেকে সামওয়ান কল দিল, কল দেওয়ার পরে গুগল ফরওয়ার্ডিং নাম্বারে গেল, ফরওয়ার্ডিং নাম্বার থেকে যাকে কল দিচ্ছেন তার কাছে মানে আপনার নাম্বারে আসছে। তখন গুগল হিসাব করতে পারে যে কত সেকেন্ড হলো হলো না। তো 8-10টা কান্ট্রিতে মনে হয় গুগল ফরওয়ার্ডিং নাম্বার সাপোর্ট করে, বাংলাদেশে যেমন করে না। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি কল এক্সটেনশন, এই কলের এই ইয়েটা চালু করে, এখানে কোনো কোড টোড বসাতে হয় না, যেহেতু ডিরেক্ট ওর ইয়া থেকেই কল হচ্ছে, সেহেতু ওয়েবসাইটের সাথে তো সম্পর্ক আছে, তো কোড বসানোর দরকার নেই, ভাব ভালোবাসা কাটানোর দরকার নেই, অ্যাড টু অ্যাড গুগল অ্যাডস থেকে গুগল অ্যাডস এর মানে প্ল্যাটফর্মের মধ্যে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে কোনো কোড বসানো লাগে তো সেটা করলে হয়, কিন্তু দেখবেন যে প্রচুর কনভার্সন দেখাচ্ছে, ক্লায়েন্ট বলে কই ভাই আমার তো কল মাল আছে, তার মানে ওই এখানে ওই ইসে ক্লিক করা মানেই ও একটা কনভার্সন ধরে ফেলে আর কি। এই হলো ব্যাপার সেবার আর কি। আর কোনো কথাবার্তা নাই, আপনারা বলতে পারেন আর কি। ঠিক আছে স্যার, এখন আপনারা এই হোমওয়ার্কটা জমা দিতে হবে আর কি, মাস্ট। 13, এইটা হচ্ছে যে এগুলো তো করবেনই, এখন হচ্ছে যে ধরেন সেট আপ, এড টু কার্ট, পারচেজ, আরেকটা দিয়ে দাও, সেট আপ, চেক আউট অ্যান্ড পারচেজ ট্যাগ। সাথে সাথে যেটা করবেন, এনহ্যান্স সেট আপ, এনহ্যান্সড কনভার্সন, মানে যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস পাঠান। আর কি থাকলো ভাই? আরেকটা হচ্ছে যে অ্যাড থেকে দেখেন, ওয়েবসাইট থেকে দেখেন, 19 নম্বর ব্যাচে দেখেছে আর ও চলে না, খুব কম। সেট আপ কল ট্র্যাকিং ফ্রম অ্যাডস, এই কাজগুলো থাকবে, ঠিক আছে স্যার? ক্লাস ধীরে হবে না, ফাস্ট হবে। ঠিক আছে তাহলে, তাই নাকি? কারো হ্যাঁ কোনো একটু কথা আছে? প্রশ্ন। করলে হ্যাঁ যদি প্রশ্ন হ্যাঁ হ্যাঁ। করুন। হ্যাঁ একটু প্রশ্ন আছে। হুম। বলছি এই যে কল ট্র্যাকিং যেটা বললেন না, এটা যদি আমি রিপোর্টিংটাকে মানে পেতে চাই তাহলে তো আমাকে অন করতে হবে, মানে ফরওয়ার্ডিং ও হ্যাঁ নাম্বারটা তো হ্যাঁ হ্যাঁ কল হ্যাঁ আসবে। হ্যাঁ। সুন্দর একটা প্রশ্ন করেছে ও, হচ্ছে এই সেটিংসে গিয়ে, সেটিংস এটা বাই ডিফল্ট মানে অনই থাকে। বাই ডিফল্ট এই যে এইটা, বাই এই যে কলস ফ্রম, এটা অনই থাকে আর কি, হ্যাঁ, এই আর কি। এইটার কথা বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো অন করতে হয় মনে হয়। আর না, আমি বলতে চাইছিলাম অন তো করতে হয়, সেটা ঠিক আছে। আমি বলছি যে মানে এই যে ওখানে অনেক বেশি এক্সট্রা লিড দেখায়, ওটা তাহলে কি করা ভালো, স্ট্যান্ডার্ড কিছুই কি করার মানে? নেই তো, যদি ওই সাপোর্ট না করে, তবে ইন্ডিয়া সাপোর্ট করে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে মনে হয় করে, আমিও হ্যাঁ, যতদূর করে জানি করে। এখানে। কল, এই জিনিসটা আজ পর্যন্ত আমি কারো ঠিকঠাক কাজ করতে দেইনি, আপনারা কারো দেখছেন?
না কল আমি তো ফরওয়ার্ডিং সাপোর্টেড কান্ট্রি, এই যে এই কয়টা দেশে করে, অনেকগুলো দেশেই তো করে। এর মধ্যে হ্যাঁ, ইন্ডিয়া আছে। এই আর কি। না হলে কি গুগলের সার্ভার বলবো যে ভাই তোমার কাম করে নাকি। এটা তো অটো হয়, কারণ তো আর কল ফরওয়ার্ডিং আমার নিতে হয় না, এটা বাই ডিফল্ট অটো হয় আর কি গুগল থেকে। আচ্ছা আচ্ছা। বস এই সিস্টেমেই তো ঝামেলা, ধরেন আমার বিজনেসে অন্য অন্য মার্কেটিং চ্যানেল থেকে কেউ ফোন দিছে, তো এটারেও তো গুগল কনভার্সন হিসেবেই ধরবে। না, শুধুমাত্র গুগল অ্যাডস থেকে যেগুলো আসবে সেগুলো কনভার্সন হিসেবে ধরবে। না এই যে বললেন না যে ধরেন আমার আমার বিজনেস নাম্বারে যে ফোন করবে সেটাই হচ্ছে ট্র্যাক করবে ও, হুম। সেটা চলে যাবে গুগল ফরওয়ার্ডিং নাম্বারে। না, সেটা হচ্ছে ইসের ক্ষেত্রে করবে না। মানে যদি আপনার এমনিতে কেউ কল করে, শুধুমাত্র গুগল অ্যাডস এর কল এক্সটেনশন থেকে যারা কল করবে সেইগুলোও ট্র্যাক করবে এখানে। ওকে। বাট এটা যদি আপনি আবার জিএ ফোরে নেন তাহলে সবগুলোই করবে। এই আর কি। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে কথা হবে নেক্সট ক্লাসে আর শিডিউলে। ওকে, ওভার।